Hi there, welcome back to English at Due Mission. আজকে আমরা পড়ব রিলেটিভ প্রোনাউন কি সে সম্পর্কে। চলো। রিলেটিভ প্রোনাউন যেসব প্রোনাউন কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে উক্ত নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে এবং একই সাথে কনজাংশন এর ন্যায় দুটি ক্লজ বা সেন্টেন্সকে সংযুক্ত করে মানে যোগ করে তাদেরকে রিলেটিভ প্রোনাউন বলে। ইংরেজি ডেফিনেশনটা কি আছে? The pronoun that refers to some noun or pronoun mentioned before and at the same time joins to sentences is called a relative pronoun. অর্থাৎ এটার সাম আপ করলে যেটা দাঁড়ায়, রিলেটিভ প্রোনাউন হচ্ছে দুই বা ততোধিক ক্লজকে, বাক্যের অংশকে বা দুই বা ততোধিক বাক্যকে একসাথে যোগ করতে সাহায্য করে। রিলেটিভ কথার অর্থ হচ্ছে কি? আত্মীয়। আর প্রোনাউন কথার অর্থ কি? সর্বনাম। তাহলে যে সকল প্রোনাউন আত্মীয়তা তৈরি করে অর্থাৎ রিলেশন বিল্ড আপ করে, কার সাথে কার রিলেশন বিল্ড আপ করে? প্রিন্সিপাল ক্লজের সাথে সাবঅর্ডিনেট ক্লজের সম্পর্ক তৈরি করে, অথবা দুটো ক্লজের ভিতরে সিম্পলি যদি বলি যে এক ধরনের রিলেশন ক্রিয়েট করে একটা নতুন সেন্টেন্স তৈরি করে, তাদেরকে আমরা রিলেটিভ প্রোনাউন বলছি। তার মানে কি? রিলেটিভ প্রোনাউন হচ্ছে সবসময় দুটো ক্লজ বা দুটো বাক্য বা তার বেশি ক্লজ বেশি বাক্যের ভিতরে এক ধরনের সম্পর্ক ক্রিয়েট করে বা সৃষ্টি করে। এজন্য এই সম্পর্ক বা রিলেশন বিল্ড আপ করার জন্যই এদেরকে এরকম নামে ডাকা হয় কি? দি রিলেটিভ প্রোনাউন, সম্বন্ধবাচক সর্বনাম পদ। এখন আমরা যদি বলি কারা কারা আছে এই ক্যাটাগরিতে, এদের ফ্যামিলি মেম্বার্স কারা? এদের ফ্যামিলি মেম্বার্স অনেক আছে। হু হু আছে, তারপরে কে আছে? দেখো এদের ফ্যামিলি মেম্বারের ভিতরে হু আছে, উইচ আছে, হোয়াট আছে, দ্যাট আছে, বাট আছে, অ্যাজ আছে, এর সাথে কিন্তু আরও আছে ওয়াই আছে, হাউ আছে, ওয়েন আছে, ওয়্যার আছে ইত্যাদি। তাহলে যে সকল প্রোনাউন বাক্যের দুটো অংশের ভিতরে বা দুটো ক্লজের ভিতরে বা দুটো বাক্যকে বা তার বেশি বাক্যকে একসাথ করে উপস্থাপন করে নতুন একটা বাক্য তৈরি করে এবং অর্থের পরিবর্ধন, সংযোজন ইত্যাদি প্রকাশ করে বা তৈরি করতে সাহায্য করে, তাদেরকে আমরা রিলেটিভ প্রোনাউন বা সম্বন্ধবাচক সর্বনাম পদ বলছি। নেক্সট, এখানে যদি আমি দেখি একটু এক্সাম্পলে কি আছে, যেমন দেখো এখানে বলা আছে এই একটা বাক্য, আই মেট কামাল, এটা একটা সেন্টেন্স। সাথে কি আছে আরেকটা? কামাল হ্যাজ জাস্ট রিটার্নড ফ্রম অ্যাব্রড। এই দুটো বাক্যের ভিতরে আমরা এক ধরনের রিলেশন বিল্ড আপ করে দেখতে চাই যে আসলে এখানে কারা আসে। দেখো আই মেট কামাল লিখেছি, তারপরে হু লিখেছি, তারপরে হ্যাজ জাস্ট রিটার্ন ফ্রম অ্যাব্রড। অর্থাৎ এই যে দুটো বাক্য আছে, দুটো সেন্টেন্স আছে, এই দুটো সেন্টেন্সকে আমরা এখানে এই যে রিলেটিভ প্রোনাউনটা দেখতে পাচ্ছ এখানে একটা, এইটা হচ্ছে আমার রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউন এই দুটো সেন্টেন্সকে ম্যাচ করেছে অর্থাৎ জয়েন করেছে অর্থাৎ অ্যাড করেছে এবং এরা নতুন এক ধরনের সেন্টেন্স তৈরি করেছে। সেই সেন্টেন্সের নাম হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আমরা এটা পরে জানবো। তাহলে দুটো ক্লজকে যোগ করার ক্ষেত্রে বা দুটো সেন্টেন্সকে যোগ করার ক্ষেত্রে যে সমস্ত প্রোনাউন ব্যবহৃত হয় তাদেরকে রিলেটিভ প্রোনাউন বলে, যেমন এখানে হু। একইভাবে আমি যদি বলি দিস ইজ আ পেন, এটি একটি কলম, আই বট ইট ইয়েস্টারডে, আমি এটা গতকাল কিনেছিলাম। এই দুটো বাক্যকে ম্যাচ করেছে কি দিয়ে? দেখো এখানে কিন্তু হুইচ আছে। দিস ইজ দি পেন হুইচ আই বট ইয়েস্টারডে। তাহলে দিস ইজ দি পেনও আছে, এবং সাথে আই বট ইট ইয়েস্টারডে এই অংশটুকু আছে। সামান্য কিছু পরিবর্তন আছে ভিতরের, সেটাই রিলেটিভ প্রোনাউন আসার কারণেই হয়েছে। তাহলে দুটো সেন্টেন্সকে যোগ করে আমরা কি বলছি? দিস ইজ দি পেন হুইচ আই বট ইয়েস্টারডে। এটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স এবং এখানে এই সম্পর্ক তৈরি করেছে দুটো ক্লজের ভিতরে যে সে হচ্ছে হুইচ। এই হুইচটা হচ্ছে আমার রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে? এগেইন হিয়ার ইজ আ বুক, এটা একটি সেন্টেন্স আর এখানে কি আছে?
আই গট ইট ইয়েস্টারডে, এটাকেও দেখো হিয়ার ইজ দ্য বুক, আই গট ইট ইয়েস্টারডে, তার এখানে মাঝখানে কি আছে? রিলেটিভ প্রোনাউন দ্যাট আছে, দুটো সেন্টেন্সকে যোগ করেছে। এগেইন আই নো দি ম্যান স্ট্যান্ডিং এট দি গেট, এই দুটোকে যোগ করেছে কি? হু দিয়ে। তাহলে আই নো দি ম্যান হু ইজ স্ট্যান্ডিং এট দি গেট, এই দুটো ক্লজকে যোগ করেছে হু দিয়ে, হুটা হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউন। এগেইন আমি যদি বলি হি হ্যাজ ডান দি ওয়ার্ক, এটা একটি সেন্টেন্স, এর সাথে আরেকটি সেন্টেন্স আছে কি? হি হ্যাজ টোল্ড মি দিস, তাহলে এটাকে আমি জয়েন করে ফেলছি কিভাবে? হি হ্যাজ টোল্ড মি হোয়াট হি হ্যাজ ডান, এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, এটাকে যোগ করেছে এই রিলেটিভ প্রোনাউন ওয়ার্ড। তাহলে আমরা বুঝতে পেরেছি দুই বা ততোধিক সেন্টেন্সকে বা দুই বা ততোধিক ক্লজকে যে সকল প্রোনাউন একসাথে করে নতুন একটা সেন্টেন্স তৈরি করে তাদেরকে আমরা কি বলি? রিলেটিভ প্রোনাউন। আই থিংক বুঝতে পেরেছ। নেক্সট, রিলেটিভ প্রোনাউন পারফর্মস টু ফাংশন। এবার আসি যে রিলেটিভ প্রোনাউন আসলে এই কয়টা কাজ করে। আসলে রিলেটিভ প্রোনাউনের কাজ হচ্ছে দুইটি। এটা কি করে? এটা অন্য কোনো নাউন অর প্রোনাউনের পরিবর্তে এটা বসবে, আর এটা দুটো ক্লজ বা দুটো স্টেটমেন্টস মানে বিবৃতি বা বর্ণনা, অর্থাৎ দুটো সেন্টেন্স। তাহলে দুটো সেন্টেন্স বা দুটো ক্লজকে যোগ করবে। ক্লজ মানে হচ্ছে কি? বাক্যাংশ, বাক্যের একটা অংশ যার একটা সাবজেক্ট এবং একটা ভার্ব অবশ্যই থাকবে। তো রিলেটিভ প্রোনাউন যে নাউন বা প্রোনাউনের পরিবর্তে বসে তাকে অ্যান্টিসিডেন্ট বলে। একটা জিনিস মনে রাখবে, রিলেটিভ প্রোনাউন এই যে হু, হুইচ, হোয়াট, ওয়েন, হুজ, হুম, তারপরে দ্যাট, তারপরে হচ্ছে ওয়াই, হাউ, অ্যাজ, বাট, এগুলো যখন বসবে যেখানে, সেখানে তার আগে কিন্তু এদের একটা কি থাকবে? একটা বস থাকবে। সেই বসটাকে বলছি আমরা অ্যান্টিসিডেন্ট, অর্থাৎ নাউনের পরিবর্তে প্রোনাউন বসে। তাহলে রিলেটিভ প্রোনাউন যাদের পরিবর্তে বসবে তাদেরকে আমরা অ্যান্টিসিডেন্ট বলবো। সেই অ্যান্টিসিডেন্ট হতে পারে একটি নাউন, হতে পারে একটি প্রোনাউন। তাহলে আমি একটু দেখছি এখানে যে উপরের সেন্টেন্সগুলোতে ব্যবহৃত কামাল, পেন, মি, বুক, ম্যান যথাক্রমে কামাল হচ্ছে হু এর অ্যান্টিসিডেন্ট, সরি হু এর অ্যান্টিসিডেন্ট হচ্ছে কামাল, তারপরে হুইচের অ্যান্টিসিডেন্ট হচ্ছে পেন, তারপরে দ্যাটের অ্যান্টিসিডেন্ট হচ্ছে বুক। এরকম আমরা যে সেন্টেন্সগুলো একটু ব্যাক পেজে গিয়ে দেখি তাহলে দেখো এখানে কি আছে? এখানে হুটা হচ্ছে কামালের অ্যান্টিসিডেন্ট, হুইচ হচ্ছে দি পেনের অ্যান্টিসিডেন্ট, দ্যাট হচ্ছে বুকের অ্যান্টিসিডেন্ট, হু হচ্ছে সরি দি ম্যান হচ্ছে হু এর অ্যান্টিসিডেন্ট, আর মি হচ্ছে হি টোল্ড মি হোয়াট হি ওয়ান্টেড, এখানে সে যা বলেছিল এই টোটালটা হচ্ছে এই হোয়াটের, হি হ্যাজ টোল্ড মি সামথিং, সেই সামথিংটা হচ্ছে হোয়াটের অ্যান্টিসিডেন্ট। অর্থাৎ আমরা যে রিলেটিভ প্রোনাউনগুলো ব্যবহার করছি সেই রিলেটিভ প্রোনাউন অবশ্যই কোনো নাউন বা প্রোনাউন থেকে এসেছে, তাদের পরিবর্তে সেই নাউন বা প্রোনাউনগুলোকেই আমরা অ্যান্টিসিডেন্ট বলবো। ঠিক আছে? তাহলে রিলেটিভ প্রোনাউনের পূর্বে অবস্থিত নাউন বা প্রোনাউন কে আমরা অ্যান্টিসিডেন্ট বলি। দ্যাট সিম্পল। ওকে, এখানে আবার একটু আমরা ফিরে আসি। অ্যান্টিসিডেন্ট এর নাম্বার ও পার্সন অনুসারে, অর্থাৎ অ্যান্টিসিডেন্ট যদি সিঙ্গুলার হয় তাহলে পরে রিলেটিভ প্রোনাউন এবং তার পরবর্তী ভার্বের একটা ব্যাপার থাকে। তাহলে অ্যান্টিসিডেন্ট এর নাম্বার ও পার্সন অনুসারে রিলেটিভ প্রোনাউনের ভার্ব নির্ধারিত হয় এবং জেন্ডার অনুসারে পার্সন পরিবর্তন ঘটে। অর্থাৎ দেখো এখানে কিন্তু ভেরি সিম্পল, অর্থাৎ যেই অ্যান্টিসিডেন্টটা আছে সেই অ্যান্টিসিডেন্ট যদি ম্যাসকুলাইন থাকে অর্থাৎ পুরুষ বুঝায়, যদি সেটা যারা ফেমিনাইন বুঝায় অর্থাৎ নারী বা স্ত্রী বুঝায়, সেটা যারা যদি বস্তু বুঝায়, তাহলে কিন্তু পরবর্তীতে আমরা যে প্রোনাউনটা ইউজ করব সেটা কিন্তু ওই জেন্ডার অনুযায়ী ইউজ করব। এবং এখানে যে নাম্বার এবং যে অ্যান্টিসিডেন্টের নাম্বার এবং জেন্ডার অনুযায়ী পরবর্তী রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউনের পরের ভার্বগুলো আমরা ব্যবহার করব। বি কেয়ারফুল, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু। যেমন ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম, দেখো এখানে আইটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, কারেন্ট অ্যান্টিসিডেন্ট হু এর, তাহলে আই এর সাথে মিল রেখে পরের ভার্ব বসাবো। আয়ের ক্ষেত্রে সিম্পলি প্রেজেন্ট সিম্পল কি বসে? টু বি ভার্বের অ্যাম ফর্মটা বসে। দিস ইজ দি লেডি, এখানে দি লেডি হচ্ছে অ্যান্টিসিডেন্ট, তাহলে লেডি যদি আমার অ্যান্টিসিডেন্ট হয় তাহলে এই যে আমি লেডির পরিবর্তে দ্যাট বসিয়েছি এবং এই যে ভার্বটা বসিয়েছি সেটাও কিন্তু এই লেডি অনুসারেই বসেছে। ঠিক আছে? আবার ইট ইজ ইউ, ইউটা হচ্ছে হু এর অ্যান্টিসিডেন্ট, এই ইউটা হচ্ছে হু এর অ্যান্টিসিডেন্ট, এই হুটা তাহলে আমার রিলেটিভ প্রোনাউন, তাহলে এই
ইউ হচ্ছে ব্যক্তি, ইউ হচ্ছে ব্যক্তি, ব্যক্তির পরিবর্তে রিলেটিভ প্রোনাউন হিসেবে হু বসে সাবজেক্টিভ ফর্মে, এবং তারপরে এই ইউ এর পরে যে ভার্বটা বসেছে, অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্বটা বসেছে সেই ভার্বটাও কিন্তু অ্যান্টিসিডেন্ট অনুযায়ী বসেছে। তাহলে এখানে যে কথাটা আছে যে অ্যান্টিসিডেন্টের নাম্বার জেন্ডার অনুযায়ী পরবর্তী রিলেটিভ প্রোনাউন বসবে এবং তারপরের ভার্বটি বসবে, এটাই হচ্ছে মূল কথা। তাহলে আমি যদি বলি দিস ইজ দি বয় হু হ্যাজ লস্ট হিজ পেইন, এখানে দি বয়টা কিন্তু আমার অ্যান্টিসিডেন্ট, এটা হচ্ছে আমার অ্যান্টিসিডেন্ট, মানে কি রিলেটিভ প্রোনাউনের পূর্বে অবস্থিত নাউন বা প্রোনাউনকে অ্যান্টিসিডেন্ট বলে, আর এইটা হচ্ছে আমার রিলেটিভ প্রোনাউন। তাহলে এই রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্বটা হবে সেই ভার্বটা কিন্তু অ্যান্টিসিডেন্ট দি বয় অনুযায়ী হবে। তাহলে দি বয় অনুযায়ী অ্যান্টিসিডেন্ট কি হচ্ছে? হ্যাজ। বুঝতে পেরেছো? আবার একটা জিনিস খেয়াল করো, এইখানে যে আমি যে হিজটা ইউজ করেছি, এই হিজটাও কিন্তু আমি অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ব্যবহার করেছি। এই জন্য এই কথাটা এখানে বলা হচ্ছে যে রিলেটিভ প্রোনাউনের ভার্ব নির্ধারিত হয় এবং অ্যান্টিসিডেন্ট অনুযায়ী রিলেটিভ প্রোনাউনের ভার্ব নির্ধারিত হয়, এবং জেন্ডার অনুসারে পরবর্তী যদি কোনো প্রোনাউন ব্যবহার করার দরকার হয় সেই প্রোনাউন ফর্মটাও কিন্তু এই অ্যান্টিসিডেন্টের ম্যাসকুলাইন নাকি ফেমিনাইন সেটার উপরে ডিপেন্ড করে হয়। ঠিক আছে, তাহলে আমরা পরের দেখি কি আছে। রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট হিসেবে অ্যান্টিসিডেন্ট দে এর পরিবর্তে দোজ ব্যবহার হয়, অর্থাৎ আগে যদি অ্যান্টিসিডেন্টে যদি দে থাকে তাহলে পরবর্তীতে সেটা কি হয়ে যায়? সেটা দোজ হয়ে যায়। যেমন একটু খেয়াল করো, এটা একটি স্টেটমেন্ট, এই স্টেটমেন্টে কি আছে? দে কেম হিয়ার ইয়েস্টারডে, এই দে কেম হিয়ার এটা একটা বাক্য। আবার বলেছে কি যে দে আর মাই ফ্রেন্ডস। এখন আমি এটাকে এই দুটো সেন্টেন্সকে আমি এখন ম্যাচ করতে চাই একসাথে। তাহলে ম্যাচ করলে কি হবে? যে তারা হচ্ছে কারা? আমার বন্ধু। তাহলে দে কেম হিয়ার ইয়েস্টারডে, দে আর মাই ফ্রেন্ডস। এখানে এই দে মানে হচ্ছে কি? এই দে, আর এই দে মানে হচ্ছে এই ফ্রেন্ডস। ঠিক আছে, অর্থাৎ আমি তাহলে এখন এই দুটোকে ম্যাচ করার ক্ষেত্রে কি করছি? যে দেটার পরিবর্তে আমি কি বসাচ্ছি? দোজ বসাচ্ছি। দেখি কিভাবে সেটা। এই দে দেখো এইখানে দুই জায়গায় দে আছে, দের পরিবর্তে শুরুতেই আমরা কি বসিয়েছি? দুটোর এইটার সাবজেক্ট এবং এটার সাবজেক্ট সেম, এজন্য আমরা একবার বসাচ্ছি দোজ। তাহলে দোজের পর দোজটা কি? প্লুরাল না? আর দোজ তো ব্যক্তিকে বোঝাচ্ছে এখানে, তাহলে এখানে কি বসবে? হু, দোজ হু কেম হিয়ার ইয়েস্টারডে, আর এই দেটা একবার চলে গেছে এটার ভিতরে, এজন্য আমরা বাকি অংশটা বসিয়েছি আর মাই ফ্রেন্ডস। ঠিক আছে, তাহলে যে কথা বলা হচ্ছে যে রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট হিসেবে অ্যান্টিসিডেন্ট দে এর পরিবর্তে দোজ হবে, অর্থাৎ অ্যান্টিসিডেন্টে দে থাকলে পরবর্তীতে সেটা অ্যান্টিসিডেন্ট হিসেবে দে থাকলে আমরা দের পরিবর্তে কি ব্যবহার করব? দোজ ইউজ করব। ঠিক আছে, পজিটিভ প্রোনাউন বা নাউন কখনো রিলেটিভ প্রোনাউন এবং অ্যান্টিসিডেন্ট হিসেবে ব্যবহৃত হতে পারে না। এক্ষেত্রে প্রোনাউন বা নাউনের পূর্বে অফ ব্যবহৃত হয়। অর্থাৎ যে কথা বলা হচ্ছে, অ্যান্টিসিডেন্ট যদি প্লুরাল নাউন থাকে, ঠিক আছে, কি থাকে? প্লুরাল নাউন থাকে, বা অ্যান্টিসিডেন্ট যদি পজিটিভ ফর্মে থাকে, ঠিক আছে, যেমন দেখো সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু আমরা সেটাকে ওইভাবেই রাখবো না, আমরা সেক্ষেত্রে অফ ইউজ করব। যেমন আই লাইক হুমায়ুন আহমেদ নভেলস উইচ ইজ আ ফেমাস নভেলিস্ট। এইখানে যে ইজটা দিয়েছি, এই ইজটা কার অনুযায়ী দিলাম? এই হুমায়ুন আহমেদ অনুযায়ী দিলাম, তাই না? তাহলে এটা কিন্তু ভুল, কারণ এটার এক্সাক্ট অ্যান্টিসিডেন্ট হচ্ছে কি? এটা হচ্ছে আমার রিলেটিভ প্রোনাউন, তার অ্যান্টিসিডেন্ট হচ্ছে নভেলস। কার নভেল? হুমায়ুন আহমেদস নভেলস। তাহলে এভাবে দিলে আমার অ্যান্টিসিডেন্ট কাউন্টিং এ ভুল হতে পারে, তাই আমি এটাকে ক্লারিফাই করার জন্য আমি কি করব? স্পষ্ট করার জন্য কি করব? এই পজিটিভ ফর্মকে বোঝানোর জন্য আমি এটাকে ভেঙে অফ ইউজ করব। তাহলে কি হয়? আই লাইক দি নভেলস অফ হুমায়ুন আহমেদ হু ইজ আ ফেমাস নভেলিস্ট। যদি আমি এখানে ইজ দেই তাহলে কিন্তু ভুল যাচ্ছে, কারণ এখানে অ্যান্টিসিডেন্ট হয়ে গেছে নভেল, কিন্তু আমি মিন করেছি কাকে? হুমায়ুন আহমেদের নভেলকে। সেটা তাহলে এখানে আর হওয়া উচিত ছিল, কিন্তু আর দিলে আবার একটা ভুল হয়ে যেত। কি ভুল? এখানে নভেলিস্টের কথা বলেছে, আ ফেমাস নভেলিস্ট, অর্থাৎ মিন করেছে হুমায়ুন আহমেদকে। তাহলে সেটাকে আমাকে ক্লারিফাই করার জন্য যে অ্যান্টিসিডেন্ট আছে, সেই অ্যান্টিসিডেন্টের পজিটিভ যে ফর্মটা রয়েছে সেটাকে ভাঙার জন্য অফ ব্যবহার করতে হবে, করে এক্সাক্ট অ্যান্টিসিডেন্ট তৈরি করতে হবে। তাহলে আমি এখানে কি করলাম? যে আই লাইক দ্য নভেলস অফ হুমায়ুন আহমেদ হু ইজ আ ফেমাস নভেলিস্ট, হু ইজ আ ফেমাস নভেলিস্ট। এবার কিন্তু ঠিক আছে, হুমায়ুন আহমেদ হচ্ছে আমার অ্যান্টিসিডেন্ট, এই হু এর অ্যান্টিসিডেন্ট হুমায়ুন আহমেদ, বুঝলাম।
তাহলে এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ইজ এটাও বসেছে, এটাও বুঝলাম। ঠিক আছে? তাহলে এভাবে আমরা বুঝে বুঝে করব। পজিটিভ থাকলে আন্দাজে এখানে হু, ইজ, হোয়াট, ইজ, আর একটা বসাই দিব না। আগে দেখব যে পজিটিভ থাকলে সেই পজিটিভকে ভেঙে সঠিক অ্যান্টিসিডেন্ট তৈরি করে তারপরে রিলেটিভ প্রোনাউন বসাবো সেই অনুযায়ী এবং পরবর্তী ভার্বটাও সেভাবে টেন্স অনুযায়ী কাউন্ট করব। ঠিক আছে? এবার যদি আসো, দিস আর দি হেডমাস্টার্স ওয়ার্ডার্স, দিজ আর দি হেডমাস্টার্স ওয়ার্ডার্স, এগুলো হচ্ছে হেডমাস্টারের আদেশসমূহ, দ্যাট মাস্ট বি অবেইড। এখানে কিন্তু আমাদের একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে যে এখানে আমি অ্যান্টিসিডেন্ট আসলে কোনটাকে ধরবো, অর্ডার্স ধরবো নাকি হেডমাস্টারকে ধরবো, কোনটা আমি এটা বুঝছি না। তাহলে আমি এখানে কিন্তু একটা পজিটিভ আছে, সেটা কি হেডমাস্টারের সাথে এস দিয়ে পজিটিভ করা হয়েছে। তার মানে কি এটা ভাঙলে এরকম হয়, দি হেডমাস্টার্স ওয়ার্ডার্স মানে হচ্ছে কি দি ওয়ার্ডার্স অফ দি হেডমাস্টার। আমি যদি করিমস ফাদার না বলে কি বলতে পারি, ফাদার অফ করিম। ঠিক আছে? রহিমস প্যারেন্টস তার মানে কি প্যারেন্টস অফ রহিম। হাসানস বুক তার মানে কি বুক অফ হাসান। তাহলে আমরা এই পজিটিভকে ভেঙে সেটাকে আমি অফ দিয়ে সঠিক অ্যান্টিসিডেন্ট তৈরি করে নিলাম। তাহলে কি হচ্ছে, দি ওয়ার্ডার্স অফ দি হেডমাস্টার দ্যাট মাস্ট বি ফলোড। এইখানে কিন্তু হেডমাস্টার কিন্তু অ্যান্টিসিডেন্ট, এটা কিন্তু দেখো এখানে হেডমাস্টার কিন্তু আমার অ্যান্টিসিডেন্ট না, অ্যান্টিসিডেন্ট হচ্ছে কি ওয়ার্ডার্স। এই ওয়ার্ডার্সকে ফলো করা হবে। তাহলে হেডমাস্টার ইজ নট মাই অ্যান্টিসিডেন্ট, বলা হচ্ছে কি ওয়ার্ডার্স অফ দি হেডমাস্টার, হেডমাস্টারের ওয়ার্ডার। তাহলে হেডওয়ার্ডকে মূল ওয়ার্ডটাই হচ্ছে এখানে ওয়ার্ডার্স। তাহলে এখানে অ্যান্টিসিডেন্ট হচ্ছে ওয়ার্ডার্স এবং সেগুলোকে মাস্ট বি ওবেইড। ঠিক আছে? তাহলে আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো যে পসেসিভ থাকলে সেটাকে বুঝে শুনে অ্যান্টিসিডেন্ট বানাতে হবে, তারপরে সে অনুযায়ী রিলেটিভ প্রোনাউন বসিয়ে পরবর্তীতে ভার্ব বসাতে হবে। তা নাহলে কিন্তু খুব ঝামেলা হয়ে যাবে। এটা ইউনিভার্সিটি অ্যাডমিশন, বিসিএস বা অন্য চাকরির ক্ষেত্রে এখান থেকে সেন্টেন্স কারেকশন বা ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ইত্যাদি কনফিউজিং কোয়েশ্চেন ক্রিয়েট করে। বি কেয়ারফুল অ্যাবাউট দিস ইস্যু। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ঠান্ডা মাথায় এটা মনে রাখবে। তারপরে আছে কি ইউজেস অফ রিলেটিভ প্রোনাউন্স। এবার আমি একটু ভাগ ভাগ করে বিভিন্ন রিলেটিভ প্রোনাউনের ব্যবহারটা একটু সেপারেটলি দেখতে চাই। ঠিক আছে? দেখাচ্ছি। ফার্স্ট অফ অল ইটস হু। হু মানে কি কে বা কারা। তাহলে কোনো ব্যক্তির পরিবর্তেই কিন্তু হু বসে। যে বা যারা, কে বা কারা, যে বা যারা, তাদেরকে বোঝানোর জন্য আমরা যে প্রোনাউন ব্যবহার করি তাদেরকে আমরা হু বলি এবং সেগুলো হু বসে। অর্থাৎ হু হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন যা সবসময় সিঙ্গুলার বা প্লুরাল নাম্বার মানুষ বা ব্যক্তির পরিবর্তে বসে। হু হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। তাহলে হু যেখানে বসবে সেখানে সে অবশ্যই সাবজেক্ট হিসেবে বসবে। তাহলে দেখো, আই নো দি ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে। এইখানে কিন্তু দি ম্যান হচ্ছে আমার অ্যান্টিসিডেন্ট। দেখো আবার কিন্তু সেই অ্যান্টিসিডেন্টটা ঘুরে ফিরে চলে আসে। ইটস আ ভেরি ইম্পর্ট্যান্ট এলিমেন্ট। আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ইংরেজিতে। বিভিন্ন সময় অ্যান্টিসিডেন্ট চলে আসে। আমরা যখন ক্লজ পড়বো, আমরা যখন কমপ্লেক্স থেকে সিম্পল ট্রান্সফরমেশন করবো, তখন কিন্তু আমাদের অ্যান্টিসিডেন্ট অনেক ঝামেলা ক্রিয়েট করবে। আমরা এগুলোর জন্য ভুলে না যাই। তাহলে এখানে দি ম্যান হচ্ছে আমার অ্যান্টিসিডেন্ট। ওকে, দি ম্যানের পরিবর্তে কি বসিয়েছি, হু। তাহলে এবং এই যে কেমটা বসিয়েছি, এই কেমটাও কিন্তু দি ম্যান অনুযায়ী বসেছে। এখন তুই বলতে পারো যে স্যার এখানে যেই থাকুক না কেন কেম তো পাস্টে আছে। হ্যাঁ, পাস্টে থাকার জন্য সুবিধা হয়েছে, কিন্তু যদি প্রেজেন্টে দিয়ে দিত তাহলে কিন্তু অনেকেই প্রবলেম ফেস করবে যে এখানে ইজ দিব না আর দিব না কি দিব, হ্যাজ দিব না ওয়াজ দিব, এরকম একটা ইস্যু থাকে। তাহলে এখানে দি ম্যান হচ্ছে আমার অ্যান্টিসিডেন্ট। তাহলে আমি এই ম্যানের সাথে আমি কন্ট্যাক্ট করেছি কাকে, এই কেমকে, এই ভার্বকে, আর রিলেটিভ প্রোনাউন কি বসিয়েছি, ব্যক্তির পরিবর্তে হু। আবার দেখো, দি উইমেন হু লিভস নেক্সট ডোর ইজ ভেরি ফ্রেন্ডলি। এই উইমেনটা হচ্ছে আমার অ্যান্টিসিডেন্ট, হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাহলে এই রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট হচ্ছে দি ম্যান, দি উমেন, আর এই দি উমেন থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এই লিভ ভার্বটা বসেছে। ঠিক আছে? একইভাবে দি বয় ড্যাশ কেম হিয়ার ইয়েস্টারডে ইজ মাই সান। গতকাল যে ছেলেটা এখানে এসেছিল সে আমার ছেলে। তাহলে এখানে দি বয় হচ্ছে আমার অ্যান্টিসিডেন্ট। তাহলে এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী এখানে রিলেটিভ প্রোনাউন কি বসানো যায়, সিঙ্গুলার আছে, তাহলে হু। মানুষ তো, মানুষের পরিবর্তে তো হুই বসে, তাই না? তাহলে আই ডোন্ট লাইক দোজ পিপল ড্যাশ টেল লাইস অল দি টাইম। দোজ পিপল, এই পিপলটা হচ্ছে আমার অ্যান্টিসিডেন্ট। তাহলে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী এখানে রিলেটিভ প্রোনাউন কি বসতে পারে, হু। আর এখানে টেল আছে, তাহলে পিপল প্লুরাল, এই পিপলের সাথে কখনো এস হয় না, এজন্য এখানে টেল হয়েছে। ঠিক আছে? তাহলে রিলেটিভ প্রোনাউন এর পূর্বে অবস্থিত নাউন বা প্রোনাউনকে অ্যান্টিসিডেন্ট বলে। সেই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী পরে রিলেটিভ প্রোনাউন বসে এবং পরে ভার্ব বসে। এবং এই হুটা প্রথমে আলোচনা করেছি হু সাবজেক্টিভ ফর্ম হু নিয়ে, হুটা ব্যক্তির সাবজেক্টিভ ফর্মের পরিবর্তে বসে। ঠিক আছে?
নেক্সট রিলেটিভ প্রোনাউন হু এর মাধ্যমে দুটি ক্লজ বা সেন্টেন্সকে যুক্ত করা হয়। একই কথা কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে বলছি। এবার ক্লজ বা কমপ্লেক্স সেন্টেন্সের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কথা বলবো। দেখো, আই হ্যাভ সাম ফ্রেন্ডস, দে অলওয়েজ হেল্প মি। এই দুটো ক্লজকে বা দুটো সেন্টেন্সকে যদি আমি, দুটো স্টেটমেন্টকে যদি আমি অ্যাড করি, ম্যাচ করি, তাহলে কি দাঁড়ায়? আই হ্যাভ সাম ফ্রেন্ডস, ফ্রেন্ডসটা হচ্ছে আমার এখানে অ্যান্টিসিডেন্ট হয়ে গেছে, কারণ এখানে দে আর ফ্রেন্ডস একই কথা। ফ্রেন্ডস দ্বারাও যাকে বোঝাচ্ছে, দে দ্বারাও তাকে বোঝাচ্ছে। তাহলে ফ্রেন্ডসের পরিবর্তে, ফ্রেন্ডস যেহেতু মানুষ, সেহেতু প্লুরাল, সেহেতু তাদের, এইটা হচ্ছে আমার অ্যান্টিসিডেন্ট, আর এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী মানুষ বিধায় এখানে হু বসেছে। আর অলওয়েজ হেল্প, এটা প্লুরাল, তাই হেল্পটাও সিঙ্গুলার ফর্মে রয়েছে, মানে হেল্পের সাথে এস হয়নি, ঠিক আছে, সরি। আর তাহলে আই হ্যাভ সাম ফ্রেন্ডস হু অলওয়েজ হেল্প মি, তাহলে দুটো সেন্টেন্সে ম্যাচ করে ব্যক্তির পরিবর্তে হু বসিয়েছি, তাহলে দুটো সেন্টেন্স বা দুটো ক্লজকে কিন্তু এখানে ম্যাচ করেছে। এগেইন আই নো দি বয়, এটা একটা ক্লজ বা একটা সেন্টেন্স। ক্লজ ঠিক বলছি না, এটা একটা সেন্টেন্স, যেহেতু ফুল স্টপ আছে, এটা একটা সেন্টেন্স। আর এদিকে আছে কি, দি বয় কেম ফ্রম সিলেট। এই দি বয়ও যে আর দি বয়ও যে একই ব্যক্তি। তাহলে আমরা এখন এর পরিবর্তে, এটা আমার অ্যান্টিসিডেন্ট হয়ে গেল, তাহলে অ্যান্টিসিডেন্টের পরিবর্তে রিলেটিভ প্রোনাউন হু বসে, আর পাস্ট ইনডেফিনিটে কেম বসেছে। তাহলে আব্দুল্লাহ হ্যাজ গট আ জব, হি ইজ মাই সান। এই আব্দুল্লাহও যে আর হিও সে, তাহলে দুটোই সাবজেক্ট হিসেবে বসেছে। তাহলে আমি একটাকে ইউজ করব আগে অ্যান্টিসিডেন্ট হিসেবে, এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, আর এইটা রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু, আর এইটা সিঙ্গুলার, এই কারণে ইজ হয়েছে। তাহলে আব্দুল্লাহ হু ইজ মাই সান হ্যাজ গট আ জব, দ্যাটস ইট। কমপ্লেক্স হয়ে গেছে। মনে রাখবা, রিলেটিভ প্রোনাউন হু দ্বারা সবসময় কমপ্লেক্স সেন্টেন্স গঠন করা হয়। আর যত রিলেটিভ প্রোনাউন আছে, সব রিলেটিভ প্রোনাউন আসলে যদি রিলেটিভ প্রোনাউনই হয়, তাহলে তারা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করবে। আমরা ট্রান্সফরমেশনে এটা শিখবো যে প্রিন্সিপাল ক্লজকে সাবঅর্ডিনেট ক্লজের সাথে ম্যাচ করার জন্য যে সমস্ত প্রোনাউন ব্যবহার করা হয়, তাদেরকে আমরা রিলেটিভ প্রোনাউন বলি। এই রিলেটিভ প্রোনাউনের কারণেই দুটো সেন্টেন্স বা দুটো ক্লজ কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত হয়। ওকে।